শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে একাদশ শ্রেণীর অধিবৃত্ত বা প্যারাবোলা নিয়ে আলোচনা শুরু হবে। আমরা আগে সরলরেখা করেছি, বৃত্ত করেছি, আজকে করব প্যারাবোলা বা অধিবৃত্ত। এখানে যেটা দেখবে, অধিবৃত্তটা কি কিছু নয়, এই যে অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত সবই একটা কনিক সেকশন। এই তিনটে ক্ষেত্রেই একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সমতলে একটা গতিশীল বিন্দু থাকবে, একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, একটা নির্দিষ্ট সরলরেখা থাকবে। এখানে দেখো নির্দিষ্ট বিন্দুটা, এটাকে বলা হচ্ছে এস, গতিশীল বিন্দু পি, আর এই নির্দিষ্ট সরলরেখা একটা, এইটাকে নাম দিয়ে দিলাম এল। এই এল সরলরেখা। গতিশীল বিন্দুটা ঘুরবে, গতিশীল হবে যে শর্তে, সেটা কি, এই নির্দিষ্ট বিন্দু থেকে ওর দূরত্ব এবং ওই বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। সেটা লিখেছি SP/PM = E। এই অনুপাতটাকে বলা হবে ওই কণিকের উৎকেন্দ্রতা বা এক্সেন্ট্রিসিটি। সেটা ই অক্ষর দিয়ে শুরু হয়, তাই সচরাচর আমরা সবসময় ই দিয়েই এটাকে প্রকাশ করব। SP/PM = E। এই ইর বিভিন্ন মানে বিভিন্ন রকম কণিক হবে। প্যারাবোলার ক্ষেত্রে ই সমান 1, ই সমান এক্ষেত্রে প্যারাবোলার ক্ষেত্রে ই সমান 1 হলে SP/PM = 1 হয়ে যাবে। যদি 0 < (1) হয় উপবৃত্ত হবে, আর ই <1 হলে পরাবৃত্ত হবে। এগুলো আমরা পরে জানবো সময় হলে। এখন এই চ্যাপ্টারে আমরা ই সমান 1 ধরব। এইবারে এই যে নির্দিষ্ট বিন্দু, ওর একটা নাম আছে নাভি, ফোকাস, আর নির্দিষ্ট সরলরেখাকে বলা হয় নিয়ামক বা ডাইরেক্ট্রিক্স। এইগুলো তোমাদের জানতে হবে। এইবারে দেখো, এটা প্রথম ছবি। দ্বিতীয় ছবিতে দেখো কয়েকটা ছবি আঁকা আছে। এখানে একটা গতিশীল বিন্দু পি নেওয়া আছে, নাভি এস আছে, হ্যাঁ, তারপরে এই L1 S L2 আছে, এখানে এই নিয়ামকটা আছে, এই নিয়ামকটা ওখানে ছিল, এখানেও নিয়ামক রেখেছি, থাকতেই হবে, নাহলে অধিবৃত্ত আসবে না। এইবারে দেখো কিছু সংজ্ঞা তোমাকে জানতে হবে। এই নিয়ামকের উপর এই যে অক্ষটা কি হবে, এই যে নাভি নিয়ামকের উপর লম্ব, নিয়ামকের লম্ব কিন্তু নাভি যে সরলরেখা যাবে সেইটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ, এবং ওই অক্ষটা অধিবৃত্তকে যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হচ্ছে অধিবৃত্তের শীর্ষবিন্দু। এবং আমরা জানি বৃত্তের ক্ষেত্রে পরিধিস্থ যে কোনো বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা বলে। এখানেও পরিধিস্থ দুটো বিন্দু, ধরো পি আর কিউ, তার সংযোজক রেখাকে যে কোনো জ্যা বলতে পারি। যেহেতু নাভি দেখেছে, এটাকে নাভিগামী জ্যা বলা হবে। যেহেতু নাভি দেখেছে, ওটাকে বলা হবে নাভিগামী জ্যা। আর এটাও একটা নাভিগামী জ্যা, কিন্তু এটার সঙ্গে এটার পার্থক্য কি, এটা অক্ষের উপর লম্ব আছে কিন্তু নাভিতে যাচ্ছে, তাই এর নাম হয়ে যাবে নাভিলম্ব। কি হবে, নামটা হবে নাভিলম্ব। আর PNQ, এই পি বিন্দুর দ্বিগুণ কোটি হবে, এইটার সঙ্গে এটা সাংখ্যমানের সমান। এই বিন্দু স্থানাঙ্ক যদি XY ধরো, এই বিন্দু স্থানাঙ্ক হবে X - Y। সাংখ্যমান এটা Y, এটা Y, তাহলে এটা 2Y, তাহলে পি দ্বিগুণ কোটি হয়ে গেল PNQটা। এই বৈশিষ্ট্যগুলো বা এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে। এরপর দেখো অধিবৃত্তের আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ তোমরা দেখবে যে y² = 4ax, y² = 4ax, এইটা অধিবৃত্তের আদর্শ সমীকরণ। কি করে আসছে দেখো, তাহলে ছবিতে এখানে আঁকাই আছে, এইটা গতিশীল বিন্দু, এইটা নিয়ামক, তার উপর অঙ্কিত লম্ব গতিশীল বিন্দু থেকে এরপর লম্ব PM, এবং নির্দিষ্ট বিন্দু এস, যেটাকে আমি নাভি বলেছি, তার থেকে পি বিন্দুর সংযোজক সরলরেখা PS, ওটা PS, এটা তার দূরত্ব। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে XY, এবং এই যে শীর্ষবিন্দু আগে বলেছিলাম অক্ষ, এটা অক্ষ, এটাকে X অক্ষ ধরা হয়েছে, এটাকে Y অক্ষ ধরা হয়েছে। এটা X অক্ষ, এটা, আর শীর্ষবিন্দু দিয়ে অক্ষের উপর লম্ব, সেটাকে Y অক্ষ ধরা হয়েছে। এবং যেহেতু এটাকে Y অক্ষ ধরা হয়েছে, তাহলে এটা হবে কি মূলবিন্দু 0, 0, তার শীর্ষবিন্দুটাকে মূলবিন্দু ধরা হলো। আর ধরলাম S = A, পি বিন্দু স্থানাঙ্ক ধরলাম XY, তাহলে এইটা হবে X, দেখো লেখা আছে এইটা X, এটা হবে Y, তবেই তো এটা XY হবে। A0 মানে এটা A। আর SP আমরা বলেছি অধিবৃত্তের ক্ষেত্রে E = 1, তার মানে SP/A
PM সমান 1, তার মানে SP সমান PM, অর্থাৎ গতিশীল অবস্থায় যেখানেই থাকুক না কেন এই শর্ত মানবে। অর্থাৎ পিটা যে ঘুরতে ঘুরতে এতে চলে আসবে, তাহলে এমটা বিতে পড়ে যাবে, তখন এইটার সঙ্গে এটা সমান হয়ে যাবে, এ সমান AB সাংখ্য মানে সমান হয়ে যাবে। যদিও যেহেতু এটা ধনাত্মক x অক্ষ, একটা মূলবিন্দু হচ্ছে ঋণাত্মক x অক্ষ, এটা যদি A0 হয় এটা হবে -A0, সেটা আমরা পরে আসবো। সাংখ্য মানে কিন্তু এটার সঙ্গে এটা সমান। তাহলে এইবারে দেখো কি ধরেছি, ওই জন্য AB সমান A সমান A, অধিবৃত্তের ক্ষেত্রে SP সমান PM, বর্গ করলে SP স্কোয়ার সমান PM স্কোয়ার। এবারে ছবির দিকে তাকাও, SP স্কোয়ার সমান, এটা সমকোণী ত্রিভুজ একটা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তার মানে PA স্কোয়ার প্লাস SN স্কোয়ার সমান PM, PM মানে কত BN স্কোয়ার। তাহলে PN স্কোয়ার প্লাস SN সমান, ছবির দিকে তাকাও, SN সমান AN মাইনাস AS, আর BN সমান কি AB প্লাস AS, AB প্লাস AN, এটা তো BN, তাহলে হয়ে গেল। এইবারে মানগুলো বসিয়ে দাও। PN সমান তো Y, PN সমান Y, আর AN কত X মাইনাস AS A, তাহলে X মাইনাস এর হোল স্কোয়ার। AN সমান কত X, আর AB সমান কত ধরা আছে A, তাহলে X প্লাস এর হোল স্কোয়ার, অর্থাৎ Y স্কোয়ার সমান X প্লাস এর হোল স্কোয়ার মাইনাস X মাইনাস এর হোল স্কোয়ার, X মাইনাস এর হোল স্কোয়ার। A প্লাস B হোল স্কোয়ার প্লাস A মাইনাস B হোল স্কোয়ার সমান আমরা জানি 4AB, 7 সূত্র শিখেছ, তাহলে 4x, তাহলে Y স্কোয়ার সমান 4x। এইটাই হলো অধিবৃত্তের আদর্শ সমীকরণ। কি হলো এটা? অধিবৃত্তের আদর্শ। প্রমাণ আসে না, তবু কি করে আসছে একটু জেনে রাখা ভালো, তাই একটু করা হলো। অধিবৃত্তের আদর্শ সমীকরণ, তাহলে Y স্কয়ার সমান 4x অধিবৃত্তের আদর্শ সমীকরণ। এই যে আদর্শ সমীকরণটা এলো, কি কি ধরে নিয়েছিলাম না? ধরে নিয়েছিলাম A সমান A, এটা মূলবিন্দু, আর অক্ষ নিয়ামকের ছেদবিন্দু যেহেতু A0 S এর স্থানাঙ্ক, তাহলে এটা হবে -A0। এই যে এটাকে কি বলেছিলাম আমরা? নিয়ামক। নিয়ামকটা কার সমান্তরাল? Y অক্ষের সমান্তরাল। Y অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কি? x সমান ধ্রুবক, মনে করো x সমান সেটা কি? এটা কোন বিন্দু গাবি? এই B বিন্দু স্থানাঙ্ক কত? -A0 বিন্দু, অর্থাৎ -A সমান কি? তার মানে নিয়ামকটা কি হলো? অতএব নিয়ামক হবে x সমান -A, তার মানে x প্লাস a সমান 0। তার মানে নিয়ামকের সমীকরণ হবে x প্লাস a সমান 0। অধিবৃত্তের আদর্শ সমীকরণ হলে কি কি কথাগুলা এ পর্যন্ত আলোচনা থেকে মাথায় আসা উচিত এই সমীকরণটা দেখলে? না, এটা হচ্ছে অধিবৃত্তের আদর্শ সমীকরণ, যার নাভির স্থানাঙ্ক A0, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক A0, নিয়ামকের সমীকরণ x প্লাস a = 0, নিয়ামক অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক -A0। এইবারে দেখো, এইখানে যদি একটা নাভি লম্ব টেনে দিই, এইখানে যদি নাভি লম্ব একটা টানি আমি, কি হবে? ধরো L1 L2, তাহলে এইটা A হলে এইটার ভুজ কিন্তু হবে কত? L1 A হবে, আর আমি অন্য কিছু জানি না কোটিটা কত হবে L। তাহলে ধরো সাপোজ AL, এই AL বিন্দুটা কার উপর আছে? তাহলে অধিবৃত্তের উপরে আছে। দেখো যেটুকু আলোচনা হয়েছে আমি কিছুটা মুছে দিলাম, মুছে দিয়ে যেটা অধিবৃত্তের আদর্শ সমীকরণটা লাগবে, নিয়ামক তো লিখে দিয়েছি আমরা। এইবার দেখো এই AL বিন্দুটা কার উপর আছে? AL বিন্দুটা এই অধিবৃত্তের উপর আছে, তাহলে সমীকরণটা সিদ্ধ হবে। তার মানে L স্কয়ার সমান 4A × A সমান 4A স্কয়ার, অতএব L সমান ±2A। তার মানে এই L1 বিন্দুটা যদি হয় A to A, L2 বিন্দু হবে A -2A। তার সাংখ্য মানে এটা 2A হলে এটা 2A হবে, তার মানে L1 L2 হবে 4A। L1 L2টা কি ছিল? নাভি লম্ব, নাভি লম্ব, অর্থাৎ নাভি লম্বের দৈর্ঘ্য হলো 4A একক। তাহলে এই সমীকরণটা দেখার পরে এটাও আমরা বলতে পারবো এটা হচ্ছে সেই অধিবৃত্তের সমীকরণ যে অধিবৃত্তের নাভি লম্বের দৈর্ঘ্য 4A একক। এইবার দেখো
অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ দেখো, এইটা যদি x সমান এটি স্কোয়ার ওয়াই সমান 280 হয়, দেখো সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে। এইটাকে বলছে অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। এক্স ওয়াই স্কোয়ার সমান 4ax অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণটা হলো x সমান এটি স্কোয়ার ওয়াই সমান 280। এইবার দেখো, আমি যদি এই ছবিগুলো এখন মুছে দেই, এগুলো আমরা দরকার নেই, আলোচনা শেষ। এইটা এখন মুছে দিচ্ছি। আমাদের অধিবৃত্তের আদর্শ সমীকরণে ওয়াই স্কোয়ার সমান 4x, এই ছবিটা কার না, ওয়াই স্কোয়ার সমান 4ax আদর্শ সমীকরণের এর প্যারামেট্রিক সমীকরণটা ছিল x সমান এটি স্কোয়ার ওয়াই সমান 280। এইবারে দেখো, যদি অধিবৃত্তটা, এটা অক্ষটা কি ছিল, ধনাত্মক x অক্ষ, যদি অধিবৃত্তের অক্ষটা ঋণাত্মক x অক্ষ হয়ে যায়, তখন নিয়ামকটা এদিকে চলে আসবে। তখন সমীকরণটা কি পাল্টে যাবে, ওয়াই স্কোয়ার সমান -4x। তখন কি কি পরিবর্তনগুলো হবে লক্ষ্য করো, x প্লাস এই করেছিল নিয়ামক, এখানে হবে কত x, তখন এর নাভিটা হয়ে যাবে -a0, কারণ x অক্ষ ঋণাত্মক দিকে পড়ে গেছে। এটা a0 থাকবে, এটা হবে x মাইনাস a = 0। নাভিলম্বের দৈর্ঘ্য 4a একক, ওটা ঠিকই থাকবে। নাভিলম্বের দৈর্ঘ্য 4a একক, ওটা তোমার ঠিকই থাকবে। তারপরে দেখো, যদি অধিবৃত্তটা এই হয়ে যায়, তখন নিয়ামকটা এখানে চলে আসবে। তখন সমীকরণটা কি হয়ে যাবে, x স্কোয়ার সমান 4ay, তখন নিয়ামকটা এদিকে চলে আসবে। আবার যদি এই ধরনের কেসটা হয়ে যায়, ঋণাত্মক y অক্ষ হয়ে যায়, তখন এইরকম ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। তখন এই দিকে নিয়ামকটা চলে যাবে, তখন হয়ে যাবে x স্কোয়ার সমান -4ay। এখানে নাভিটা হবে 0a, নিয়ামক হবে y প্লাস a = 0, এটা হবে y মাইনাস a = 0, এখানে নিয়ামকটা হবে 0 মাইনাস a, নাভিটা হবে এই পরিবর্তন। অভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য 4a একক, সব জায়গাতে একই থাকবে। এইবারে দেখো, যদি অধিবৃত্তের এতক্ষণ যে চারটা কেস হলো, এটা সবই কিন্তু অধিবৃত্তের, এটা অধিবৃত্তের আদর্শ সমীকরণে ছিল অক্ষটা ধনাত্মক x অক্ষ, এটা হলো ঋণাত্মক x অক্ষ, দুটো x অক্ষে, এটা হলো ধনাত্মক y অক্ষ, এটা হলো ঋণাত্মক y অক্ষ। এইটা x ড্যাশ y ড্যাশ, এটা হবে x ড্যাশ, এটা হবে y ড্যাশ, এটা হবে x ড্যাশ, এটা হবে y ড্যাশ। সব নিয়ামক কিন্তু l। এইবারে আমি যদি এই কেসটা, শীর্ষবিন্দু সবার কিন্তু আমরা 0 0 রেখেছি। এবারে শীর্ষবিন্দু 0 0 না হয়ে যদি শীর্ষটা আলফা বিটা বিন্দুতে হয়ে যায়, ছবিটা আঁকছি না, শুধু পরিবর্তনটা দেখো। শীর্ষবিন্দু যদি আলফা বিটা বিন্দুতে হয়ে যায়, মনে রাখার সুবিধার্থে এখানে y স্কোয়ার মাইনাস 4x কে আমি যদি এরকম লিখি, y মাইনাস 0 হোল স্কোয়ার সমান 4a ইন্টু x মাইনাস 0, এই 0 0টা বল শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তাহলে এখানে হবে y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু x মাইনাস আলফা। একই রকম হবে, তাহলে তখন ছবিটা প্রথম পাদের দিকে চলে যাবে শীর্ষটা। আবার যদি y স্কোয়ার সমান -4 আসে, তখন এই দিকে যাবে। একই রকমভাবে ছবিগুলো
ঘুরতে থাকবে, শুধু পরিবর্তন হবে। শীর্ষগুলো উভয় ক্ষেত্রে, আগেরগুলো ক্ষেত্রে শীর্ষগুলো মূলবিন্দু ছিল, এখন শীর্ষ চলে যাবে আলফা বিটা বিন্দুতে। যদি এই ক্ষেত্রটার কথা ভাবি তাহলে এক্ষেত্রে ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। আগেরটা দেখো, এক্ষেত্রে যখন, আচ্ছা ছবিটা যদি একটু এঁকে দেওয়া যায় ছোট্ট করে, দেখো কেমন জিনিসটা দাঁড়াবে। এইখানে তোমার 0 0 আসবে, এইখানে এল, এই শীর্ষটা তোমার চলে গেল আলফা বিটা বিন্দুতে। এইটা এ বিন্দু, এটা হবে আলফা বিটা বিন্দু, এইটা 0 0। এইখানে নাভিটা হয়ে যাবে তখন এস এ প্লাস আলফা বিটা, এরকম হতে থাকবে। তাহলে এইখানে যে পরিবর্তনগুলো আসবে তার পরিবর্তনগুলো, শীর্ষ আগে ছিল 0 0, এখন শীর্ষ হবে কত? আলফা বিটা। আগে দেখো অক্ষটা কি ছিল? এক্স অক্ষ, মানে ওয়াই ইকুয়াল টু 0 ছিল। এখানে অক্ষটা হবে ওয়াই ইকুয়াল টু বিটা, ওয়াই ইকুয়াল টু বিটা, যেহেতু শীর্ষবিন্দু ছিল আলফা বিটা। নাভি ছিল কত? a0, প্রত্যেকটা আলফা বিটা যোগ হয়ে যাবে, তার নাভি হয়ে যাবে এক্ষেত্রে a প্লাস আলফা 0 প্লাস বিটা, মানে বিটা হয়ে যাবে। আর নিয়ামকের সমীকরণ আগেরটাই কি ছিল? এক্স প্লাস এ ইকুয়াল টু 0, মনে করো এইটা ছিল, এই যেটা হচ্ছে শীর্ষবিন্দুর ভুজ, তার মানে এখানে নিয়ামকটা কি হয়ে যাবে? নিয়ামক হবে এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা, এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা। নাভিলম্বের দৈর্ঘ্য যেমন আছে 4 একক থাকবে। আর শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, এখানে স্পর্শকটা ওয়াই অক্ষ ছিল, স্পর্শকটা ওয়াই অক্ষ মানে কি এক্স ইকুয়াল টু 0 ছিল, এখানে স্পর্শকটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু আলফা। স্পর্শক কত হবে? স্পর্শক হবে এক্স ইকুয়াল টু আলফা। এই পরিবর্তনগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। আর যে তোমার নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, আমি এইগুলো একটু মুছে দিচ্ছি। আদর্শ সমীকরণের ক্ষেত্রে নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক কি ছিল? এ টু এ, একটা ছিল এ টু এ, এইটা L1, আর L2 ছিল এ মাইনাস 2a। সবসময় আলফা বিটা যোগ করে, তাহলে এটা হবে এই সব ক্ষেত্রে একটা প্রান্ত হবে এ প্লাস আলফা বিটা প্লাস 2a, আর একটা হবে এ প্লাস আলফা বিটা মাইনাস 2a। এভাবে সহজ করেই মনে রাখবে। এবং প্যারামেট্রিক সমীকরণটা কি ছিল? এটা ছিল, দেখো এক্স সমান, প্যারামেট্রিক সমীকরণটা যে এক্স সমান এটি স্কোয়ার, ওয়াই সমান 280, তাহলে আলফা যোগ হবে, এটাই বিটা যোগ হবে। এক্ষেত্রে প্যারামেট্রিক সমীকরণটা হবে এক্স সমান আলফা প্লাস এটি স্কোয়ার, ওয়াই সমান বিটা প্লাস 280, বিটা প্লাস 280। দেখো ওই আলফা বিটার ব্যাপারটা, যেখানে 0 0 ছিল শীর্ষবিন্দু, তার সঙ্গে যেমন ছিল শীর্ষটা আলফা বিটা বিন্দুতে হয়ে যাওয়ার ফলে কী পরিবর্তন হবে সেইটা একটু কম্পেয়ার করে প্রথম চেষ্টা করবে, তারপরে অঙ্ক কষতে কষতে তোমাদের মনে থেকে যাবে। এইভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন অধিবৃত্তের সমীকরণ বিভিন্ন শর্তে বিভিন্নভাবে আমাদের আসবে। এটা অক্ষটা যদি ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল হয় আলোচনা হলো, অক্ষটা যদি ঋণাত্মক এক্স অক্ষের সমান্তরাল হয় সেরকম আলোচনাটা তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আবার অক্ষ যদি ধনাত্মক ওয়াই অক্ষের দিকে হয়, ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে হয়, তাহলে সেভাবেও তোমাদের আগে যেমন চারটা কেস আলোচনা করা হয়েছে ওখানেও সেইভাবে আলোচনা করে নিতে হবে। এইবার ধরো কিছু কিছু অঙ্ক আছে যেটা হচ্ছে অধিবৃত্তের এমন একটা সমীকরণ নির্ণয় করা যেটা তার অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল এবং 3টে নির্দিষ্ট বিন্দুগামী। তখন তোমাকে ধরতে হবে এক্স সমান এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, যেখানে এ নট ইকুয়াল টু 0। এটা সবসময়, এটা কখন ধরবে না, কিছু কিছু অঙ্ক পাওয়া যাবে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করে যেটা প্রদত্ত 3টে বিন্দুগামী হবে এবং অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল কিংবা ওয়াই অক্ষের সমান্তরাল। যদি এক্স অক্ষের সমান্তরাল হয় এক্স মান শুরু হবে, যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় ওয়াই দিয়ে শুরু হবে, তখন এগুলো এক্স হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ নট ইকুয়াল টু 0, এই কথাটা থাকবে। শুধু মনে রাখবে
কি শর্ত দেওয়া আছে? এক্স অক্ষের সমান্তরাল বলা আছে না ওয়াই অক্ষের সমান্তরাল বলা আছে? যদি এক্স অক্ষের সমান্তরাল থাকে তাহলে এক্স সমান এ ওয়াই স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি, ওয়াই অক্ষের সমান্তরাল হলে এটা ধরা হবে, তারপর অঙ্কের শর্ত কাজে লাগিয়ে অঙ্কটা কষতে হবে। এবার দেখো, যদি আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, বৃত্তের বেলা আমরা করেছি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুর অবস্থান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বৃত্তের সাপেক্ষে কোথায় আছে? কোথায় আছে মানে বহির্দিস্থ না অভ্যন্তরস্থ না বহিস্থ? তাহলে এখানে যদি ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তটা ধরি, বিন্দুটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি, তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 4x সমান 0, তার রাশিটা এইটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান বসে দিই, তার মানে কার ভ্যালু? ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস 4ax ওয়ানের ভ্যালুটা বের করতে হবে। সেইটা মান গ্রেটার দেন 0 হতে পারে, ইকুয়াল টু 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে। আগেরই মতো এইটা বিন্দুটা বাইরে থাকবে, এটা হলে উপরে থাকবে, আর এইটা হলে কি? এটা হলে অভ্যন্তরে থাকবে, ভেতরে থাকবে। তাহলে এই বৃত্তের মতোই শর্তগুলো একই আছে, তোমাদের ওইগুলো একটু করে নিতে হবে। এবার দেখো, অধিবৃত্তের যে অঙ্কগুলো, যে থিওরিটা আলোচনা হলো, তারপর দাঁড়িয়ে আমরা কয়েকটা অঙ্ক, ছোট ছোট অঙ্ক করার চেষ্টা করি। তার অধিবৃত্তের ব্যাপারটা কি? অধিবৃত্তের আদর্শ সমীকরণ প্রথমে জানবে, তারপরে অধিবৃত্তের বিভিন্ন শর্তে অক্ষগুলো যখন পাল্টে যাচ্ছে, ধরুন এক্স অক্ষে ধনাত্মক দিক, এক্স অক্ষে ঋণাত্মক দিক, ওয়াই অক্ষে ধনাত্মক দিক, ওয়াই অক্ষে ঋণাত্মক দিক, চারটা কেস। প্রথমটা তো আদর্শ সমীকরণ, এবং শর্তগুলো শুধু অক্ষ পাল্টাচ্ছে, কিন্তু শীর্ষবিন্দু মূলবিন্দু ধরেই আলোচনা হয়েছে। তারপরে আমরা দেখলাম শীর্ষবিন্দু যদি আলফা বিটা বিন্দু চলে যায়, ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল অক্ষটা, তাহলে তার সমীকরণ কী হবে সেটা আলোচনা করেছি। তার পরিবর্তনগুলো কী কীভাবে দেখেছি এবং বাকি কেসগুলো একটু তোমাদের চিন্তাভাবনা করে নিতে বলা হয়েছে। তারপরে দেখেছি প্যারামেট্রিক সমীকরণ কী হবে এবং একটা বিন্দুর অবস্থান অধিবৃত্তের সাপেক্ষে কী হবে সেটা তোমাকে জানতে হবে। এবারে দেখো, অঙ্ক কষতে গেলে আরও তোমাদের ধারণাগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। ওয়াই স্কোয়ার সমান, দেখো ধীরে ধীরে একটা অঙ্ক করি, তাহলে যা আলোচনা হলো কিছুটা পরে পরে তোমাদের মাথায় ঢুকবে। ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তটি, দেখো অধিবৃত্তটি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 1 সমান 0, এই বৃত্তের কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্রগামী এই শর্তটা দেওয়া আছে। বা কেন্দ্রগামী হলে নাভির স্থানাঙ্ক নাভিলম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো, অধিবৃত্তটা সমীকরণ দেওয়া আছে এবং শর্ত বলা আছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 1 সমান 0, এই বৃত্তের কেন্দ্রগামী। অর্থাৎ এইখানে যে এ অজানা রাশিটা আছে সেটা বের করতে গেলে একটা শর্ত, একটা নির্দিষ্ট বিন্দুগামী আছে এই অধিবৃত্তটা, সেই বিন্দুটা কি না এই বৃত্তের কেন্দ্র। তার বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তার বৃত্ত চ্যাপ্টার থেকে আমরা কেন্দ্রের সমীকরণ বের করা শিখেছি। তাহলে বৃত্তটা কি আছে সেটা তো বৃত্তের সমীকরণ 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 1 সমান 0, বা 2 দিয়ে ভাগ করে দিলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x প্লাস 6y মাইনাস হাফ সমান 0।
তাহলে কেন্দ্র কত? অতএব কেন্দ্র 1 - 3, তাহলে কেন্দ্র হলো 1 - 3। তাহলে যেহেতু অধিবৃত্তটি এই বৃত্তের কেন্দ্রগামী, তাহলে লিখবে যেহেতু y² সমান -4x 1 - 3 বিন্দুগামী, অতএব কি হবে -3² সমান 4 × 1, তার মানে 4a সমান 9, a সমান 9/4, a সমান 9/4। তাহলে অধিবৃত্তের সমীকরণটা কি হলো? অধিবৃত্তের সমীকরণ y² সমান 4 × 9/4x সমান 9x। তাহলে অধিবৃত্তের সমীকরণ হলো y² সমান 9x। নিয়ামকের সমীকরণ কি ছিল এই ক্ষেত্রে? x + a = 0। এ তো কত পেয়েছি? 9/4। নিয়ামকের সমীকরণ x + a = 0, অর্থাৎ x + 9/4 = 0। তার মানে কি হবে 4x + 9 = 0। এটা হলো নিয়ামকের সমীকরণ। আর কি? নাভির স্থানাঙ্ক, নাভি কত? নাভি a0, এটা কত পেয়েছি? 9/4, 9/4 0, তার নাভি হলো 9/4 0। আর কি নাভি লম্বের দৈর্ঘ্য? নাভি লম্বের দৈর্ঘ্য 4a, মানে x এর সহগটা যেটা আছে, x এর সহগ কত? 9, তার নাভি লম্ব কত? নাভি লম্বের দৈর্ঘ্য সমান 9 একক। নাভি লম্বের দৈর্ঘ্য হলো 9 একক। তাহলে যা প্রশ্ন চেয়েছিল নাভি স্থানাঙ্ক, নাভি লম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ সব পাওয়া হয়ে গেল, কিন্তু এটা অজানা ছিল বলেই আমাদের এতক্ষণ বের করা যাচ্ছিল না, কিন্তু এটা বের করা হয়ে গেছে। তাই কি হবে, এবারে আমাদের যা সূত্র জানা আছে অধিবৃত্তের, সেইগুলোতে প্রয়োগ করা হলো। এর মান বের করার জন্য একটা শর্ত দেওয়া ছিল, বৃত্তটি এই বৃত্তের, অধিবৃত্তটি ওই বৃত্তের কেন্দ্রগামী। চলো পরে আর একটা অঙ্কে যাই আমরা। পরের অঙ্কটাও খুব সহজ আছে। বলছে y² সমান 8x এর নাভিলম্ব যে বৃত্তের ব্যাস, যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। তার সমীকরণ নির্ণয় করো। আর একটা পাঠ দেখাও যে ওই বৃত্তটি অধিবৃত্তের অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে দেখো অধিবৃত্তরে কি দেওয়া আছে? y² সমান 8x, তার মানে 4 × 2 × x। অধিবৃত্তের যে নাভিলম্বের নাভিদ্বয়ের প্রান্তবিন্দু স্থানাঙ্ক কত ছিল? a 2a, a - 2a। দেখো অধিবৃত্তের আদর্শ আকারটার সঙ্গে তুলনা করো। y² সমান 4x, নাভি প্রান্ত কি ছিল? নাভি প্রান্তদ্বয় কি ছিল? প্রান্তদ্বয় ছিল a 2a, a - 2a, এরকম ছিল। তাহলে এটা বের করতে হবে, এখানে তুলনা করে এটা 2। তাহলে নাভিলম্বের প্রান্তদ্বয় কত? নাভিলম্বের
প্রান্তদ্বয় একটা হবে 2 2a 2 × 2 মানে 4 ও 2 - 4, তাহলে 2 4 এবং 2 - 4। তাহলে এইটা যে নাভি লম্বের প্রান্তবিন্দু হলো, এই নাভি লম্বটা হবে ওই বৃত্তের ব্যাস। তেমন এবারে বৃত্ত চ্যাপ্টারে চলো। বৃত্ত চ্যাপ্টারে কি করেছো, যে এরকম একটা থিওরি ছিল, একটা বৃত্তের কোনো একটা ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক x1 y1 x2 y2 হলে ওই বৃত্তটার সমীকরণ সূত্রটা কি ছিল, x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 সমান 0। এখানে এইটা x1 y1, এটা x2 y2 কাজ করছে। তাহলে নাভিলম্ব যে বৃত্তের ব্যাস তার সমীকরণ কি হবে, সমীকরণ হলো x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 সমান 0। তার মানে কি হলো, তার মানে এটা হলো x - 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার - 4 স্কয়ার সমান 0। তার মানে হলো x স্কয়ার - 4x প্লাস 4 প্লাস y স্কয়ার - 16 সমান 0। তার মানে দাঁড়ালো x স্কয়ার প্লাস y স্কয়ার - 4x - 12 সমান 0। তাহলে বৃত্তের সমীকরণটা হয়ে গেল x স্কয়ার - 4x - 12 সমান 0। এইবারে বলছে দ্বিতীয় পার্ট, যে ওই বৃত্তটি অধিবৃত্তের অক্ষ নিয়ামকের ছেদবিন্দু স্থানাঙ্ক। দেখো, যেহেতু আদর্শ আকারে আছে, আমরা যখন এইটা আলোচনা করেছিলাম, অধিবৃত্তের অক্ষ নিয়ামকের ছেদবিন্দু স্থানাঙ্ক ছিল, মনে করার চেষ্টা করো -a0, কারণ নিয়ামকের সমীকরণটা কি ছিল, x + a = 0। এখানে কি হবে, x + 2 = 0, তার মানে x = -2। তার মানে ওই অক্ষ নিয়ামকের ছেদবিন্দু স্থানাঙ্ক হবে -20। এই -20 দ্বারা সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা দেখো। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আমরা বলবো এই বৃত্তটা এই বিন্দুগামী, আর এই বিন্দুটা কি, অধিবৃত্তের অক্ষ নিয়ামকের ছেদবিন্দু। এখন x স্কয়ার - y স্কয়ার - 4x এই রাশিতে x সমান -2 y সমান 0 বসিয়ে পাই কিভাবে, -2 হোল স্কয়ার প্লাস 0 স্কয়ার -4 × -2 - 12 সমান 4 + 8 - 12 সমান 0 সমান ডান পক্ষ। তা সিদ্ধ করে গেল, অর্থাৎ এবারে আর লিখছি না, তুমি লিখবে অর্থাৎ -20 বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে, অর্থাৎ এই বৃত্তটা -20 বিন্দুগামী। কি লিখবে, সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার -4x - 12 সমান 0। বৃত্তটি -20 বিন্দুগামী, কিন্তু -20 বিন্দুটাও প্রদত্ত অধিবৃত্তের অক্ষ নিয়ামকের ছেদবিন্দু। সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে পারি বৃত্তটি প্রদত্ত অধিবৃত্তের অক্ষ নিয়ামকের ছেদবিন্দু যাবে, প্রমাণিত। এটা হয়ে গেল। এইবারে দেখো আর একটা y - 1 এর হোল স্কয়ার সমান 12 × x + 1 অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো।
যেটা দেওয়া আছে প্রদত্ত কি y মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান 12 ইন্টু এক্স প্লাস ওয়ান সমান 4 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে এ সমান কত? তাহলে y মাইনাস বিটার হোল স্কোয়ার 4 ইন্টু এক্স মাইনাস আলফা, কার আকারে এলো? y মাইনাস বিটার হোল স্কোয়ার সমান 4 ইন্টু এক্স মাইনাস আলফা, এই আকারে চলে এলো। এখান থেকে তুলনা করলে দেখো, তাহলে অতএব এ সমান কত? অতএব এ সমান 3। তাহলে প্যারামেট্রিক সমীকরণটা কত হবে? অতএব এক্স প্লাস ওয়ান সমান এটি স্কোয়ার মানে 3t স্কোয়ার, অতএব এক্স সমান 3t স্কোয়ার মাইনাস ওয়ান। আর y মাইনাস ওয়ান সমান 2at মানে 2 ইন্টু 3 ইন্টু টি সমান 6t, তাহলে y সমান 6t প্লাস ওয়ান। তাহলে এই অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণটা হলো x সমান 3t স্কোয়ার মাইনাস ওয়ান এবং y সমান 6t প্লাস ওয়ান। এইটা গেল প্যারামেট্রিক সমীকরণ ওই অধিবৃত্তের। এবার দেখো একটা গুরুত্বপূর্ণ অঙ্কে আমরা যাব, সেটা হচ্ছে y স্কোয়ার সমান 4ax অধিবৃত্তের নাভিগামী কোন জায়ের একটি প্রান্তবিন্দু স্থানাঙ্ক এটি স্কোয়ার টুয়াইস এটি হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত? অপর প্রান্তের স্থানাঙ্ক কত? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। তাহলে ছবিটা যদি একটু হালকা করে নিয়ে নিই, তাহলে এইটা হচ্ছে নাভিগামী, তাহলে এটা নাভি হবে। আর এই নাভিটার স্থানাঙ্ক কত হবে? a0, যেহেতু অধিবৃত্তে আদর্শ সমীকরণ আছে। এইটা ধরো p, এইটা ধরো q, এর স্থানাঙ্ক দেওয়া আছে at স্কোয়ার 2at। কিউ স্থানাঙ্ক কি হবে এইটা বের করতে হবে, সেটা আমি ধরে নিলাম at1 স্কোয়ার টুয়াইস at1। আর এস বিন্দু a0 কি হবে জানি না, আমি ধরলাম at স্কোয়ার টুয়াইস at1। দেখো ছবি অনুসারে কি বলতে পারছো? ছবি অনুসারে তুমি বলতে পারছো পি এস কিউ এই তিনটে বিন্দু সমরেখ। সমরেখ হলে কি হবে? উৎপন্ন পি এস কিউ যদি একটা ত্রিভুজ উৎপন্ন হতো, তাদের উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তার মানে কি বলতে পারি? at স্কোয়ার টুয়াইস at a0 at1 স্কোয়ার টুয়াইস at1 বিন্দু তিনটি কি সমরেখ। অতএব লিখতে পারো উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, বা একদম অতএব দিয়ে লিখে দিতে পারো। অতএব হাফ অফ কি টুয়াইস বা at স্কোয়ার ইন্টু 0 মাইনাস 2at1 প্লাস a ইন্টু টুয়াইস at1 মাইনাস টুয়াইস at প্লাস at1 স্কোয়ার ইন্টু
টুয়াইস এটি মাইনাস 0 সমান 0, এটা তুমি পাবে। তার মানে হাফটা কোনাকুনি গুণ হয়ে যাবে, আর এটা কমন আছে পরে করছি, তাহলে এটা কত হবে, 0 মাইনাস 281 মানে 281, তার মানে মাইনাস 2a স্কোয়ার t1 t স্কোয়ার, এটা হবে কত 2a স্কোয়ার t1 মাইনাস 2a স্কোয়ার t, এটা হবে প্লাস 2a স্কোয়ার t1 স্কোয়ার t সমান 0। কি কমন যাবে, তোমার মাইনাস 2a স্কোয়ার কমন নিয়ে নাও, মাইনাস 2a স্কোয়ার কমন নিলে এটা মাইনাসটা প্লাস হবে t1 t স্কোয়ার মাইনাস t1 প্লাস t মাইনাস t1 স্কোয়ার t সমান 0, বা কি হবে t1 t স্কোয়ার মাইনাস t1 প্লাস t মাইনাস t1 t স্কোয়ার t সমান 0, বা এখানে কি কমন হবে t1, এইখানে দেখো t1 t কমন নাও, t1 t কমন নিলে t মাইনাস t1 প্লাস 1 ইন্টু t মাইনাস t1 সমান 0, অতএব t1 t প্লাস 1 ইন্টু t মাইনাস t1 সমান 0। পরিষ্কার বুঝতে পারছো, এটা এটি স্কোয়ার টুয়াইস এটি a1 স্কোয়ার টুয়াইস a1, t নট ইকুয়াল t1, টির সঙ্গে t1 সমান হলে তো দুটো বিন্দু একই বিন্দু হয়ে যাবে, তার লিখবে স্পষ্টতই, বা যেহেতু t নট ইকুয়াল টু t1 অতএব t মাইনাস t1 নট ইকুয়াল টু 0, অতএব t1 প্লাস 1 সমান 0, অতএব t1 সমান মাইনাস 1/t, টির মান t1টা, অতএব কি বিন্দু স্থানাঙ্ক কত হবে, অতএব a_t1 স্কোয়ার সমান a ইন্টু t1 মাইনাস 1/t এর হোল স্কোয়ার সমান a/t স্কোয়ার, আর টুয়াইস a_t1 সমান 2 ইন্টু মাইনাস 1/t সমান মাইনাস 2a/t, অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হলো, কিউ বিন্দুর স্থানাঙ্ক a/t স্কোয়ার মাইনাস 2a/t। দেখো এখানে দুটো কাজ হয়ে গেছে, একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল নাভিগামী জায়ের, এই নাভিগামী জায়টা খুবই গুরুত্বপূর্ণ, অনেক অঙ্কে কাজে লাগবে। নাভিগামী জায়ের একটা প্রান্তের স্থানাঙ্ক এটি স্কোয়ার 2at, অপর প্রান্ত কত a/t স্কোয়ার মাইনাস 2a/t তো পেলাম, তার সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আমরা পেয়ে গেছি, t1 প্লাস 1 সমান 0, পরের লাইনে লিখতে পারি কি t1 সমান মাইনাস 1, অর্থাৎ t1 সমান মাইনাস 1। এই রেজাল্টটা প্রচুর গুরুত্বপূর্ণ রেজাল্ট, বিভিন্ন অঙ্কে আমরা এটা কাজে লাগাবো, তোমরাও কাজে লাগাবে। তা t1 সমান মাইনাস 1, কেউ যদি এটাকে t1 করে এটা t2 দিয়ে করে, তাহলে t1 t2 সমান মাইনাস 1 যে যেমন ধরবে। যাই হোক, আমার এইখানে ধরা অনুসারে t1 সমান মাইনাস 1 প্রমাণ করতে পেরেছি, এবং আর যেখানে লাগবে আমরা লাগাবো, আর তো প্রমাণে যাওয়া যাবে না। তোমরা কিন্তু পরীক্ষায় এটা আসে, প্রমাণ করো যে এটা t1 সমান মাইনাস 1, অপর প্রান্ত দুটো প্রান্ত দিয়েছে, তার এই রেজাল্টটা প্রমাণ করতে দেওয়া থাকবে। এখানে যেমন দেওয়া আছে যে এইটা তো লাগলো, তার সঙ্গে আরও একটু এগিয়ে, তাহলে কিউ বিন্দু স্থানাঙ্কটা বের করো, খুব সহজ হয়ে গেল আমাদের এই ক্লাসটা। এখানে থিওরি আলোচনা হলো, কিছু অঙ্ক হলো, পরের ক্লাসে আরও আমরা কিছু অঙ্ক বসবো। সবাই ভালো থাকো, এখানে এই ক্লাসটা শেষ করছি।